নমস্কার, বাংলা স্পেয়ার উইকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বিধান থেকে বিধানচন্দ্র হওয়ার পঞ্চম পর্ব। গতকাল আপনাদের বলেছিলাম ক্যাম্বেল মেডিকেল স্কুলে তার সঙ্গে ইংরেজ শাসকদের খটাখটি লেগেই থাকত। এতৎসত্ত্বেও বিধানবাবু 1919 সাল পর্যন্ত কিন্তু সেই ক্যাম্বেলেই ছিলেন। আর তারপরে তিনি কারমাইকেল কলেজে চলে যান এবং এত অকস্মাৎভাবে নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে তার এক প্রতিষ্ঠানে ইস্তফা দিয়ে আরেক প্রতিষ্ঠানে যোগদান, সেটা সত্যিই একেবারে চমকে দেওয়ার মতো। বিধানচন্দ্রের কোনো ইচ্ছে ছিল না যে তিনি ক্যাম্বেল ছেড়ে যাবেন, কেননা অন্য কোনো কলেজে তেমন কোনো সুযোগ তো ছিল না। সে যাই হোক, একদিন কলেজ স্ট্রিট ধরে বউবাজারের ভিতর দিয়ে গিয়ে যাওয়ার সময় ডক্টর রায়ের গাড়ি হঠাৎ একজন হাত দেখিয়ে থামিয়ে দিলেন। যিনি থামালেন তার নাম ডক্টর মৃগেন্দ্রলাল মিত্র। তিনি আসছিলেন উল্টো দিক থেকে। বিধানচন্দ্রর গাড়ি বুঝেই তিনি সেটাকে হাত দেখিয়ে থামালেন। তিনি বললেন, নেমেই খুব তড়িঘড়ি করে বললেন, ডক্টর রায়, আমরা একটা মস্ত বড় সমস্যার মধ্যে পড়েছি। কারমাইকেল মেডিকেল কলেজকে স্বীকৃতি দেওয়া হবে কি হবে না সেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে স্থির হবে। অথচ যার নাম প্রফেসর অব মেডিসিন বলে সিন্ডিকেট স্থির করেছিল, সেটা মানতে কার্যত কেউ রাজি নয়। আমরা অতএব খুবই বেকায়দার মধ্যে পড়ে গেছি। আপনি কি আমাদের কারমাইকেল কলেজে প্রফেসর অব মেডিসিনের দায়িত্ব নেবেন? তাহলে এক ঢিলে দুটো পাখি মারা হয়। আপনি তো এলেনই, অন্যদিকে সরকারি অ্যাফিলিয়েশন পেতেও আমাদের আর কোনো অসুবিধে হবে না। এ কথা শুনে ইংরেজিতে যাকে বলে উইদাউট ব্যাটিং অ্যান আইলিড, বিধানবাবু রাজি হয়ে গেলেন এবং রাজি হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে তিনি প্রথমে গেলেন ক্যাম্বেল কলেজে নিজের ইস্তফাপত্র দিতে। তখন সেই কলেজের সুপারিনটেন্ডেন্ট ছিলেন কর্নেল লেভেনটন। এইরকম বিনা মেঘে বজ্রপাতের মতো বিধানচন্দ্র রায় কলেজে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে ইস্তফা দিচ্ছেন, এই দৃশ্য দেখে তিনি ঘাবড়ে গেলেন। তারপরে তিনি খুব ভদ্রভাবেই বললেন যে বিধানবাবু ইচ্ছে করলে টানা 9 মাস ছুটি নিতে পারেন, কেননা এই ছুটি তাঁর ইতিমধ্যেই প্রাপ্য হয়ে গেছে। ছুটি নিয়ে তিনি কারমাইকেল মেডিকেল কলেজে যান। সেখানে যদি তার পোষায় তাহলে তিনি পরে ইস্তফা দেবেন, আর না পোষালে ক্যাম্বেলে ফিরে এসে তিনি যা করছেন সেই কাজ চালিয়ে যেতে পারেন। যে কোনোভাবে দেখুন, এর চাইতে জেনারেস অফার আর কিছু হতে পারে না। তবু বিধানচন্দ্র তার যে জেদ, যে না আমি ইস্তফা দিয়েই যাব, তা থেকে তাকে সরানো গেল না। তিনি ইস্তফা দিয়ে সুপারিনটেন্ডেন্টকে বললেন, প্লিজ অ্যাকসেপ্ট ইট ইমিডিয়েটলি। তার 1 ঘন্টার মধ্যে কারমাইকেল কলেজের সিন্ডিকেট জানতে পেরে গেল যে বিধানচন্দ্র রায় তাদের কলেজে প্রফেসর অব মেডিসিন হয়ে আসতে সম্মত হয়েছেন।
এবং ইউনিভার্সিটি এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাফিলিয়েশন দিতেও রাজি হয়ে গেছে। সেই থেকে দীর্ঘদিন বিধানবাবু এই কারমাইকেল কলেজেই অধ্যাপনা করেছেন এবং যখন তিনি মুখ্যমন্ত্রী তখনও করেছেন, যদিও অনুপস্থিত থেকে। এখন এই কারমাইকেল কলেজই হলো আজকের আরজি করের পূর্বসূরি। আরজি কর তৈরি হয়েছিল জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ তৎকালীন কয়েকজন যশস্বী বাঙালি ডাক্তার একত্র হয়ে নিজেরাই একটা প্রতিষ্ঠান করবেন এই সিদ্ধান্ত নেওয়ার পরে। এবং এই যে একটা স্বদেশিয়ানা তখন টকবক করে ফুটছে কলকাতা শহরে, গোটা বাংলায়, এবং বাঙালি ডাক্তারদের মধ্যে যাদের জাতীয়তাবাদী চেতনা খুব গভীর ছিল, একে একে তারা সবাই এই কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার উৎসবে নাম লেখালেন। এবং তাদের মধ্যে যারা খুবই নামকরা ছিলেন তারা হলেন ডক্টর সর্বাধিকারী, স্যার নীলরতন সরকার, ডক্টর আর.এল. দত্ত, ডক্টর মৃগেন্দ্রলাল মিত্র, স্যার কেদারনাথ দাস, ডক্টর এম.এন. ব্যানার্জি, ডক্টর এল.এম. ব্যানার্জি এবং বিধানচন্দ্র রায়। এছাড়াও তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আরও অনেক ভালো ভালো যুবা ডাক্তার কারমাইকেল কলেজে চাকরি করতে এলেন। এই যে জাতীয়তাবাদী মনোভাব এবং উন্মাদনা দিয়ে তো শুরু হয়েছিল, এবং সেই কারণেই এই যে প্রথমে এটা শুরু হয়েছিল বউবাজার স্ট্রিটে একটা ছোট্ট বাড়িতে। সেটা শুরু করেছিলেন যিনি, তার নাম ডক্টর আর.জি. কর। এখন সেই টাকা তারা কোথা থেকে পেলেন? তার কিছুদিন আগেই প্রিন্স অ্যালবার্ট কলকাতা শহরে এসেছিলেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য ডাক্তারদের মধ্যে একটা কমিটি তৈরি হয়েছিল, এবং সেই কমিটি একটা বেশ ভালো রকম তহবিল তৈরি করতে পেরেছিল। যে টাকা খরচ হয়নি সেই উদ্বৃত্ত দিয়েই আর.জি. কর এবং তার বন্ধুরা শুরু করলেন কারমাইকেল কলেজ। প্রথমে অবশ্য এর নাম কারমাইকেল ছিল না। একেবারে সূচনায় এই প্রতিষ্ঠানের নাম ছিল অ্যালবার্ট ভিক্টর স্কুল অফ মেডিসিন। তারপরে লর্ড কারমাইকেল এলেন বাংলার গভর্নর হয়ে, এবং তিনি খুব উৎসাহের সঙ্গে ভারতীয় ডাক্তারদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এবং সাহায্য করতে এগিয়ে এলেন। এখন এর থেকেই বোঝা যায় যে বিধানচন্দ্র রায় কেন আরেকজন ডাক্তারের পরামর্শে রাস্তার উপর দাঁড়িয়ে কারমাইকেল কলেজে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ ইংরেজদের সঙ্গে ঘর করতে 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 একদিকে তিনি যেমন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, অন্যদিকে তেমনি এই যে চারপাশের জাতীয়তাবাদী আন্দোলনের স্রোত,
সেটা তার অন্তঃস্থলকে ভারতীয় হিসেবে প্রচণ্ড নাড়া দিয়েছিল। এই যে তিনি পরবর্তীকালে রাজনীতিতে প্রবেশ করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, ডাক্তার হিসেবে তার খ্যাতি গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ল, এর সবেরই উৎস হচ্ছে এই কারমাইকেল কলেজে প্রফেসর অফ মেডিসিন হিসেবে যোগদান করা। এখন এই 1911 এবং 19-এর মধ্যে, মানে যে সময়টা তিনি ক্যাম্পবেলে ছিলেন, এই সময়টার মধ্যে বিধানবাবুর জীবনে দুজন খুব নিকট মানুষের মৃত্যু ঘটে। একজন তার বাবা, অন্যজন ডক্টর লুকিস, যিনি একেবারে কার্যত নিজের বাবার মতোই মেডিকেল কলেজে ছাত্র থাকাকালীন বিধানবাবুকে পদে পদে গাইড করে তাকে বড় করে তুলেছিলেন। এবং যতদিন বেঁচে ছিলেন, বিধানবাবু ঘনিষ্ঠ মহলে বলতেন তার নিজের বাবা এবং ডক্টর লুকিস এরা যেভাবে তার জীবনে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল, জীবনের শেষ দিন পর্যন্ত সেটাই অব্যাহত আছে। কিন্তু এরপরে ঘটল আর একটা কাণ্ড। এই যে আরজি করের প্রফেসর অফ মেডিসিন হয়ে জয়েন করার একদিন পরেই তিনি একটা মস্ত বড় নোটিশ বোর্ডে একটা নোটিশ ঝুলিয়ে দিলেন, যে স্টুডেন্টদের উদ্দেশ্যে। তাতে লেখা, এ হার্ট দ্যাট নেভার হার্ডেন্স, এ টেম্পার দ্যাট নেভার টায়ার্স, এ টাচ দ্যাট নেভার হার্টস। আপনারা যারা প্রথম থেকে আমার এই বিধানচন্দ্র পর্ব শুনে আসছেন, তাদের কারো কারো হয়তো মনে থাকতে পারে এই আদর্শ চিকিৎসকের এই 3টে গুণ তিনি প্রথমে ছাত্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজের দেওয়ালে খোদাই করা দেখতে পেয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে তার ডাক্তারি জীবনের মূলমন্ত্রও ছিল সেটা, সেই হবে ডাক্তার, আদর্শ ডাক্তার, যার হৃদয় কখনো পাথরের মতো কঠিন হবে না, মেজাজ তিনি হারাবেন না, এবং যত ক্লান্তিকর কাজই তাকে দেওয়া হোক না কেন, এবং রোগীর সঙ্গে তার হাতের স্পর্শ এমন হবে যেটা বেদনাদায়ক নয়, রোগীর পক্ষে অত্যন্ত সুখের অনুভূতি। আমি তো বিধানবাবুকে দেখিনি, কিন্তু ছেলেবেলায় অনেক মানুষের কাছে শুনেছি বিধানবাবু নিজেই ছিলেন এই 3টে গুণের সাক্ষাৎ প্রতিমূর্তি। লোকে বলতো বিধানবাবু একবার এসে নাড়ি ধরলেই রোগীর অর্ধেক রোগ সেরে যেত। সেসব গল্প কথায় পরে আসব। এখন বিধানবাবু যেহেতু অধ্যাপক হিসেবে দারুণ ছিলেন, অর্থাৎ খুব জটিল বিষয় অত্যন্ত সরল করে ছাত্রদের সামনে উপস্থিত করতে পারতেন, ফলে নতুন কলেজে ছাত্রদের মধ্যে জনপ্রিয় হতে তার বেশি সময়ই লাগেনি। এখানে বহু ছাত্র তার ক্লাস করেছেন
যাদের মধ্যে কেউ কেউ পরবর্তী জীবনে বিশিষ্ট চিকিৎসকের মর্যাদাও পেয়েছেন। তাদের মধ্যে একজন একবার বলেছিলেন যে কেন বিধানবাবু এত জনপ্রিয় ছিলেন, এবং তিনি ক্লাস করছেন শুনলে এমনকি অন্য বিভাগের ছেলেরাও সেখানে এসে ভিড় করত। তার কারণ ছিল যে মেডিসিনের জটিল সব বিষয়গুলি তার স্বভাবজাত নৈপুণ্যের সঙ্গে বিধানবাবু একেবারে সহজ সরল ভাষায় বলতে পারতেন, এবং যখন বলতেন তখন মনে হতো যে বিষয়টার উপরে তার আধিপত্য নিরঙ্কুশ। অর্থাৎ ছাত্র পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে তৈরি হয়ে নোট তৈরি করে আনতেন না। তিনি যেহেতু প্রকৃত অর্থে ঈশ্বর দত্ত একজন প্রতিভা ছিলেন, ফলে ছাত্রদের কাছে তিনি অচিরেই দারুণ জনপ্রিয় হয়ে উঠলেন। তাছাড়া বিধানবাবুর স্মৃতিশক্তিও ছিল, যাকে বলে ইংরেজিতে বলে এলিফ্যান্টাইন মেমোরি, হাতির মতো স্মরণশক্তি, কিংবা বলা যেতে পারে প্রডিজিয়াস। একবার যদি তিনি কোনো ছাত্রকে দেখে নিতেন তাহলে সারা জীবনে তার মুখ তিনি ভুলতেন না। অন্যদিকে বিধানবাবুর নিজের প্র্যাকটিস ধীরে ধীরে জমে উঠছিল, কিন্তু তার মন প্র্যাকটিসে ততটা নয় যতটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হতো। এই সময় তিনি শিক্ষা বিষয়ক নানা জিনিস নিয়ে খুবই আগ্রহী হয়ে ওঠেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। স্যার আশুতোষই বিধানবাবুকে বলেন যে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হয়ে আসুন, ফেলো হয়ে এলে আমরা এখানে যা করার চেষ্টা করছি তাতে আপনার সাহায্য পাওয়া যাবে, তাতে প্রতিষ্ঠানেরও লাভ, ব্যক্তিগতভাবে আপনারও তৃপ্তি হবে। এখন সেই সময় মানে বাঙালি তো যেখানে থাকবে সেখানেই প্যাঁচ কষে কিছু না কিছু করবে। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা চালু রেওয়াজ ছিল, সেটা হলো 100 জন মতো ছাত্রকে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়া। উদ্দেশ্য একটাই, যাতে ভোটের সময় তাদের ভোটগুলো পাওয়া যায়। অর্থাৎ ভোট কেনার এই যে প্রবণতা, সেটা স্যার আশুতোষের কলকাতা বিশ্ববিদ্যালয়েও কিন্তু ছিল। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এ কাজ শুরু করেছেন, একথা মনে করার কোনো কারণই নেই। কিন্তু বিধানচন্দ্র তিনি এই ভোট কেনা বেচার কথা শুনে যারপরনাই বিরক্ত হলেন, এবং তিনি আশুতোষ বাবুকে মুখের উপর বলে দিলেন
আমি এসবের ধারধারি না। আমি আমার নিজের যোগ্যতা অনুসারে এই নির্বাচন ফেস করব, তাতে পরিণতি যা হয় তাই হবে। শেষ পর্যন্ত নিজের প্রত্যয়ে অবিচল থাকলেন বিধানচন্দ্র। নিজের পকেট থেকে একটি পয়সাও জেতার জন্য খরচা করলেন না, এবং একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিনি জয়ী হলেন। হারালেন কাদের? তখন তারা খুব বড় নাম শিক্ষা জগতে: চারুচন্দ্র বিশ্বাস, মন্মথনাথ রায়, ডক্টর কেদারনাথ দাস। সেনেটের মেম্বার হিসেবে বিধানবাবুর প্রবেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল 1916 সালে। আগামী পর্বে আমি সেই ইতিবৃত্ত সংক্ষেপে আপনাদের কাছে রাখার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।